প্রথমেই আমরা সেরেব্রাম সম্পর্কে আমরা অলরেডি কিছু কথা জেনেছি, আমরা এটা সম্পর্কে আরো স্পেসিফিকলি কিছু কথা জানি যে সেরেব্রাম এটা হচ্ছে ব্রেইনের সবচেয়ে বড় অংশ আর কি। তারপরে আরো যেটা জেনেছি সেটা হচ্ছে এর বাইরে ধূসর, বাইরের দিক ধূসর আর ভিতরে সাদা। বধূ ভিসা এই শব্দটা দিয়ে আমরা এই জিনিসটা মনে রাখতে পারি। পাশাপাশি আমরা নারকেলের সাথে এটাকে তুলনা করে নারকেলের বাইরের দিক ধূসর ভিতরে সাদা সেভাবে মনে রাখতে পারি। তো এই ব্রেইনের বা সেরেব্রামের এই যে বাইরের দিকটা ধূসর এবং ভেতরের দিকটা সাদা, আমাদের সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ডে কিন্তু ঘটনাটা ঠিক উল্টা, অর্থাৎ সেখানে বাইরের দিকটা সাদা এবং ভেতরের দিকটা ধূসর। এখন কথা হচ্ছে যে ধূসর বস্তু ধূসর কেন এবং সাদা বস্তু বা হোয়াইট ম্যাটার এটা আবার হোয়াইট কেন? এটার কারণটা হচ্ছে আমরা যখন নিউরনের ছবিটা দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে নিউরনের যে অ্যাকসন থাকে সেই অ্যাকসনের ভেতর মায়েলিন চিপ নামের একটা চর্বির আবরণ থাকে। তো আমরা যেমনটা জানি যে চর্বির রং কিছুটা সাদাটে হয়। তো এই জন্য আসলে আমাদের ব্রেইনের যে হোয়াইট ম্যাটার রয়েছে সেখানে আসলে নিউরনগুলির অ্যাকশন বা নিউরনগুলির যে প্রলম্বিত অংশ, অর্থাৎ নিউরন থেকে যে লম্বা অংশগুলি বের হয় সেগুলিকে আমরা স্নায়ু বলে থাকি আসলে। তাহলে ওই হোয়াইট ম্যাটারের মধ্যে মেইনলি নিউরনগুলির অ্যাকশন বা স্নায়ু রয়েছে, আর গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ যেটা রয়েছে এই গ্রে ম্যাটারের ভিতর নিউরনের যে অন্যান্য অংশ, অর্থাৎ নিউরনের কোষদেহ, নিউরনের সিন্যাপস এবং নিউরনের যে ডেনড্রাইট সেই অংশগুলি রয়েছে। আর দুই অংশেই আসলে গ্রে ম্যাটার হোক আর হোয়াইট ম্যাটার হোক দুই অংশেই আসলে নিউরোগ্লিয়া বা সাপোর্টিং সেলগুলো থাকে। তবে গ্রে ম্যাটার বা ধূসর পদার্থের মধ্যে আসলে নিউরোগ্লিয়া বা সাপোর্টিং সেলের পরিমাণ বেশি। তাহলে আমরা এই ধূসর কেন সাদা কেন এই জিনিসটা আমরা জানলাম। আমরা আরো একটা জিনিস জানবো যে ব্রেইনের আসলে মোটামুটি 80%ই হচ্ছে আসলে সেরেব্রাম। আরো যে জিনিসটা জানা যায় সেটা হচ্ছে এই সেরেব্রামের কিছু লোব বা কিছু খণ্ড রয়েছে। যেহেতু এটা অনেক বড় একটা অংশ বা অনেক বড় একটা জায়গা, এই জন্য বোঝার সুবিধার জন্য এটাকে কয়েকটা লোব বা খণ্ডে বিভক্ত করা হয়েছে। আসলে কোন হাড্ডির কন্টাক্টে রয়েছে বা কোন হাড্ডির কাছাকাছি রয়েছে সেই অনুযায়ী আসলে লোবগুলির নাম দেওয়া হয়। যেমন ফ্রন্টাল বোন বা ফ্রন্টাল অস্থির কাছে যদি থাকে তাহলে ওই অংশটাকে বলা হয় ফ্রন্টাল লোব। ঠিক তেমনি প্যারাইটাল অস্থির কাছে রয়েছে প্যারাইটাল লোব, টেম্পোরালের কাছাকাছি হচ্ছে টেম্পোরাল লোব। অক্সিপিটাল, আমরা জানি যে মাথার একদম পেছনের দিকের যে অস্থি সেটা হচ্ছে অক্সিপিটাল, তাহলে সেই অংশটার নাম হচ্ছে অক্সিপিটাল লোব। এই চারটা লোবের নাম আসলে অস্থির নাম অনুযায়ী হয়েছে, কিন্তু আরেকটা লোব রয়েছে যার নাম হচ্ছে লিম্বিক লোব, তার নাম অবশ্য অস্থির নাম অনুযায়ী হয়নি। অর্থাৎ এই লোব যে রয়েছে এটা হচ্ছে প্রথম চারটা হচ্ছে হাড্ডির নাম অনুযায়ী নাম হয়েছে, আর লিম্বিক লোবের নাম এটা কোনো অস্থির নামের সাথে মিল রেখে হয়নি। পাশাপাশি আমরা এখানে আরো একটা জিনিস যেটা আমরা একটু আগে বলেছি যে আসলে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার এ নিয়ন্ত্রণ করে বাম পাশকে, অর্থাৎ আমাদের বডির যে বাম পাশ রয়েছে এই লেফট সাইড ইজ কন্ট্রোলড বাই আওয়ার রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার, এবং বাম বা লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার এটা আমাদের বডির ডান অংশ বা ডান পাশকে নিয়ন্ত্রণ করে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আসলে হিসাব অনুযায়ী বললে 95% মানুষেরই বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার বেশি অ্যাক্টিভ থাকে, এই জন্য ম্যাক্সিমাম মানুষই আসলে ডান হাতি হয়। আর অন্যদের ক্ষেত্রে দেখা যায় যে বাকি 5% রয়েছে তাদের ক্ষেত্রে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার বেশি অ্যাক্টিভ থাকে, বিধায় তারা বাম হাতি বা লেফট হ্যান্ডেড হয়। এইখান থেকে আমরা আর যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমরা একটু মডেলে দেখে নেই। আমাদের এই যে সেরেব্রাল হেমিস্ফিয়ার গুলি রয়েছে এই সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে কিছু উঁচু উঁচু জায়গা দেখা যাচ্ছে এবং কিছু নিচু হয়ে যাওয়া জায়গা দেখা যাচ্ছে। আমাদের এই মডেলে ভালো করে খেয়াল করলে দেখতে পাবো যে এখানে কিছু উঁচু উঁচু জায়গা এবং এখানে এই যে যেমন একটা কালো দাগ দিয়ে দেখানো হয়েছে একটু ডিপ্রেসড বা একটু গর্ত হয়ে হয়ে যাওয়া কিছু জায়গা রয়েছে। এই উঁচু জায়গাগুলিকে বলা হয় জাইরাস, আর নিচু হয়ে যাওয়া বা গর্ত হয়ে যাওয়া যে জায়গাগুলি রয়েছে সেই নিচু হয়ে যাওয়া জায়গাগুলিকে বলা হয় ফিশার। তাহলে আমরা জাইরাস এবং ফিশার এই দুটো জিনিসও চিনতে পারলাম। এখন হচ্ছে আমাদের এই সেরেব্রামের ফাংশন বা এর কাজ কি। আমরা দেখতে পাচ্ছি যে এটা ব্রেনের 80% জায়গা জুড়ে রয়েছে, কাজেই এত বড় একটা জায়গা, কাজেই এর কাজও আসলে অনেক বিস্তৃত। আমাদের চিন্তা করার ক্ষমতা, আমাদের পার্সোনালিটি, আমাদের শরীরের ঐচ্ছিক পেশিগুলোর নিয়ন্ত্রণ, অর্থাৎ আমাদের হাঁটা চলা, আমাদের পেশির যে নিয়ন্ত্রণ সেটা, আমাদের কথা বলার পাশাপাশি আমাদের মেমোরি বা স্মৃতি এগুলোকে ধারণ করা, এই সবগুলো কাজই আসলে সেরেব্রাল হেমিস্ফিয়ার বা আমাদের এই সেরেব্রাম এই অংশটাতে হয়ে থাকে।
আমরা সেরেব্রামের ফাংশন এবং সেরেব্রামের গঠন সম্পর্কে কিছু কথাবার্তা জানলাম। এরপর আমরা যাওয়া যাক যে আমাদের অগ্র মস্তিষ্কের অন্য যে অংশগুলো রয়েছিল, যেমন থ্যালামাস, সেটার কি কি কাজ সেখানে। থ্যালামাস জায়গাটা আসলে খুবই ছোট। এই থ্যালামাস জায়গাটা ছোট হলেও আসলে এর কাজ কিন্তু মোটেও কম নয়, এর কাজও অনেকগুলো রয়েছে। থ্যালামাসের কাজগুলোর মধ্যে রয়েছে যে থ্যালামাস আসলে সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে, অর্থাৎ যে কোনো সংজ্ঞাবহ স্নায়ু বলতে আসলে আমরা বোঝাচ্ছি সেন্সরি নার্ভগুলোকে, অর্থাৎ আমাদের শরীরের কোথাও কোনো টাচ, কোনো পেইন অথবা কোনো যন্ত্রণার অনুভূতি হলে এই অনুভূতিটা শরীরের দূরের অংশ থেকে আস্তে আস্তে ব্রেন পর্যন্ত যে যাওয়ার সময় এই থ্যালামাস সেটা হচ্ছে রিলে স্টেশন হিসেবে কাজ করে। এছাড়া থ্যালামাস হচ্ছে ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগ্রত করে দেওয়ার ক্ষেত্রেও কাজ করে। পাশাপাশি থ্যালামাস আমাদের পার্সোনালিটিকেও নিয়ন্ত্রণ করে। অর্থাৎ থ্যালামাসের কাজগুলিকে যদি আমি একসাথে বলতে চাই তাহলে থ্যালামাস নাম্বার 1 সংজ্ঞাবহ স্নায়ু রিলে স্টেশন হিসেবে কাজ করে, নাম্বার 2 যন্ত্রণা, চাপ, স্পর্শ এই অনুভূতিগুলো থ্যালামাস হয়ে যায় এবং থ্যালামাস এই অনুভূতিগুলোকেও নিয়ন্ত্রণ করে। থ্যালামাস আমাদের ব্যক্তিত্বকে কন্ট্রোল করে এবং পাশাপাশি থ্যালামাস ঘুমন্ত মানুষকে হঠাৎ সজাগ করে দেওয়ার যে কাজ সেই কাজটাতেও অংশগ্রহণ করে। অগ্র মস্তিষ্কের অন্য যে অংশটা রয়েছে অর্থাৎ আমাদের হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস থ্যালামাসের নিচে খুব ছোট্ট একটা জায়গা, কিন্তু হাইপোথ্যালামাসের কাজও অত্যন্ত ব্যাপক। হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে যে হাইপোথ্যালামাস আমাদের যত অটোনমিক নার্ভ বা আমাদের যত স্বয়ংক্রিয় স্নায়ু রয়েছে স্বয়ংক্রিয় স্নায়ুর জন্য সে রিলে স্টেশন হিসেবে কাজ করে। এবং যেই জিনিসটা আমরা অবশ্যই জানবো সেটা হচ্ছে হাইপোথ্যালামাস সে আমাদের বডির দেহতাপকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ দেহতাপ মানে আমাদের জ্বর আসা বা কখনো কখনো টেম্পারেচার খুব বেশি বেড়ে যাওয়া বা টেম্পারেচার কমে যাওয়া, এই টেম্পারেচার কন্ট্রোল করাটা হয় হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস পাশাপাশি আমাদের ক্ষুধা, আমাদের তৃষ্ণা, আমাদের শরীরে ঘাম হওয়া, ঘৃণা, ভালো লাগা এই অনুভূতিগুলোকেও নিয়ন্ত্রণ করে। এবং হাইপোথ্যালামাস সে আমাদের বডির সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে গ্রন্থি বা গ্ল্যান্ড রয়েছে যেটার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, সেই পিটুইটারি গ্ল্যান্ডকেও হাইপোথ্যালামাস কন্ট্রোল করে এবং সরাসরি সে এডিএইচ বা ভেসোপ্রেসিন নামের একটি হরমোন এবং অক্সিটোসিন নামের আরও একটি হরমোন সে সরাসরি নিজে তৈরি করে এবং তার থেকে তৈরি হওয়ার পর এই হরমোনগুলো গিয়ে পশ্চাৎ পিটুইটারি সেখানে গিয়ে জমা থাকে। অর্থাৎ হাইপোথ্যালামাস তার কাজ হচ্ছে নাম্বার 1 অটোনমিক স্নায়ু বা স্বয়ংক্রিয় স্নায়ু রিলে স্টেশন হিসেবে কাজ করা, নাম্বার 2 দেহতাপ নিয়ন্ত্রণ করা, নাম্বার 3 ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ভালো লাগা, ঘৃণা এই অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করা, নাম্বার 4 এডিএইচ বা ভেসোপ্রেসিন এবং সাথে অক্সিটোসিন এই দুটো হরমোন তৈরি করে সেটা সে পশ্চাৎ পিটুইটারিতে জমা রাখে। এবং সবচেয়ে যেটার কথা না বললেই না সেটা হচ্ছে সে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থিকে সে সরাসরি কিছু ট্রপিক হরমোন বা কিছু নিউরো হরমোন রিলিজ করার মাধ্যমে পিটুইটারি গ্ল্যান্ডকে সে সরাসরি নিয়ন্ত্রণ করে। এরপরে যাওয়া যাক অগ্র মস্তিষ্কের পরে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক জায়গাটা আসলে খুবই ছোট এবং মধ্য মস্তিষ্কের আসলে প্রধান যে কাজ সেটা হচ্ছে যে আসলে অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের সাথে নিয়ন্ত্রণ রক্ষা করা। আমরা পশ্চাৎ মস্তিষ্কে যাই। পশ্চাৎ মস্তিষ্কের আসলে 3টা অংশ ছিল, অংশগুলির নাম ছিল সেরেবেলাম, পন্স এবং হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। তো আমাদের আসলে যেই নাম দুটোতে আসলে খুব বেশি কনফিউশন হয়, একটা হচ্ছে সেরেব্রাম যেটা আসলে অগ্র মস্তিষ্কের অংশ, আর আরেকটা হচ্ছে সেরেবেলাম সেটা হচ্ছে আসলে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তো এই দুটো দিয়ে আসলে কনফিউশন হওয়ার আসলে স্কোপ থাকে। তো আমি যেভাবে আসলে মনে রাখাটা একটু সহজ হয়, আমরা একটু ভালো করে যদি খেয়াল করি তাহলে দেখবো যে সেরেব্রাম আর সেরেবেলাম এই দুটোর মধ্যে আসলে নামের পার্থক্য আসলে জাস্ট একটা কিছু এর পার্থক্য। বা আমি যদি বাংলায় লিখতাম তাহলে দেখা যেত যে আসলে সেরেব্রাম এবং সেরেবেলাম এই দুটো শব্দ বাংলায় যদি লিখতাম তাহলে দেখা যেত যে আসলে সেরেবেলাম এখানে একটা ল আছে, আসলে ল দিয়ে হয় হচ্ছে লেজ। তো লেজ তো আসলে পশ্চাৎ অংশেই থাকে, কাজেই সেরেবেলাম এটা আসলে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। আমরা আসলে এইভাবেই মনে রাখতে পারি। তো যেমনটা বলছিলাম যে সেরেবেলাম এটার কি কাজ বা এটার বর্ণনাতে সেরেবেলাম এটার আসলে সেরেব্রামের পরে এটা হচ্ছে ব্রেইনের দ্বিতীয় বৃহত্তম অংশ আর কি। তো সেরেবেলাম এটার ওজন হচ্ছে 150 গ্রাম। পাশাপাশি সেরেবেলামেও আসলে ডান সেরেবেলাম এবং বাম সেরেবেলাম এরকম দুটো লোব রয়েছে। তো এই দুটো লোব আসলে একজন আরেকজনের সাথে বার্মিস নামের একটি যোজক দিয়ে কানেক্টেড থাকে। আমরা দেখেছিলাম যে সেরেব্রাম এ কানেক্টেড ছিল এখানে কর্পাস ক্যালোজাম দিয়ে এবং সেরেবেলাম সে কানেক্টেড হচ্ছে বার্মিস নামের একটা অংশ দিয়ে।
তো সেরেবেলাম এটার ফাংশন কি? এর ফাংশন হচ্ছে আসলে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করতে সে সাহায্য করে। আমরা যে সোজা হয়ে দাঁড়িয়ে আছি, কোনো পাশে পড়ে যাচ্ছি না, বা আমরা যখন পড়ে যেতে নিচ্ছি তখন আমাদের বডি আবার এই ব্যালেন্সটাকে মেনটেন করে ফেলতে পারতেছে, এই জিনিসটা আসলে নিয়ন্ত্রণ হয় সেরেবেলাম দিয়ে। ভারসাম্য নিয়ন্ত্রণ করার পাশাপাশি সে ঐচ্ছিক পেশি টানকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং আমাদের যে শ্রবণ বা আমাদের যে হেয়ারিং মেকানিজম, এই হেয়ারিং মেকানিজমেও আসলে সেরেবেলাম তার ভূমিকা রয়েছে। সেরেবেলাম ছাড়া পশ্চাৎ মস্তিষ্কের আর যে অংশ রয়েছে পন্স এবং মেরুলা অবলঙ্গাটা, পন্স সে আসলে আমাদের শ্বসনের হার নিয়ন্ত্রণে সে সাহায্য করে, এবং পাশাপাশি সে আসলে পশ্চাৎ মস্তিষ্ক এবং এটার সাথে সুষুম্না কাণ্ড, এদের যে কানেকশন, এই কানেকশন মেনটেনেও সে আসলে হেল্প করে। তবে তার মূলত প্রধান কাজ হিসাবে তার শ্বসন নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা সেটা উল্লেখযোগ্য। এছাড়া আমাদের যে করটিক স্নায়ুগুলো রয়েছে, এই করটিক স্নায়ুগুলোর মধ্যে কেউ কেউ এই পন্স থেকে উৎপত্তি লাভ করেছে। পন্সের নিচে একদম শেষের যে অংশটা সেটা হচ্ছে মেরুলা অবলঙ্গাটা। মেরুলা অবলঙ্গাটা এটা একদম নিচের অংশ এবং শেষ আসলে সরাসরি স্পাইনাল কর্ডের সাথে সংযুক্ত। মেরুলা অবলঙ্গাটা এখানে যা রয়েছে সেটা হচ্ছে যে ওর কাজ হচ্ছে আমাদের হার্ট রেটকে নিয়ন্ত্রণ করা, আমাদের রেসপিরেশন বা শ্বসনকে নিয়ন্ত্রণ করা, পাশাপাশি আমাদের বমি, খাবার খাওয়ার পর যে খাবারের যে পেরিস্টালসিস হয় সেই পেরিস্টালসিস, কাশি ইত্যাদি জিনিসগুলিকে আসলে এই মেরুলা অবলঙ্গাটা এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে মেরুলা অবলঙ্গাটা সেখানে থেকে হার্ট রেট এবং ব্লাড প্রেশার, আবার রেসপিরেশন, হার্ট এবং লাং, এই দুইটা জিনিসের নিয়ন্ত্রণ করার জায়গায় হচ্ছে মেরুলা অবলঙ্গাটা। কাজেই মেরুলা অবলঙ্গাটা আসলে আমাদের বেঁচে থাকার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটি জায়গা।